যোগ দিয়েছিলেন। এখানকার দুই জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সাইফুদ্দিন কিচলুর নেতৃত্বে শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন ও হরতাল। অন্যদিকে সরকার বাহাদুরও কিন্তু চুপ ছিল না। 1919 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল এই দুই নেতাকে তারা গ্রেফতার করলে জনতা উত্তেজিত হয়ে ওঠে। আবার গান্ধীজিকেও পালওয়াল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। এই খবরটি ছড়িয়ে পড়ল সারা শহরে। আরম্ভ হলো হরতাল, বন্ধ হতে লাগলো বাজার ও দোকানপাট। এই পরিস্থিতিতে পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার সামরিক আইন জারি করে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে। অবশেষে এলো সেই কালো দিন, 1919-এর 13ই এপ্রিল। সেদিন ছিল বৈশাখী উৎসব। কিন্তু বেশ কয়েকদিন হরতালের কারণে উৎসব কিছুটা স্তিমিত ছিল। ওই দিন পাঞ্জাবের অমৃতসরে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তাঁর সৈন্যবাহিনী নিয়ে কুচকাওয়াজের মাধ্যমে ঘোষণা করতে থাকলেন, অমৃতসরের কোনো লোক পাস না নিয়ে শহরের বাইরে যাবে না। কোনো নাগরিকের বিকেল 4টের পর নিজের বাড়ির বাইরে আসা বেআইনি। কেউ যদি 4টের পর বাড়ির বাইরে আসে তাকে গুলি করে মারা হবে। কোনো শোভাযাত্রা করা যাবে না। যদি কোথাও 4 জনের বেশি লোক একত্রিত হয় তাহলে তারা বেআইনি বলে দণ্ডিত হবে, আর প্রয়োজন হলে হেনা দলের ব্যবহার করা হবে। কিন্তু এই সব হুমকিতে ভয় পেল না অমৃতসরবাসী। সেখানকার যুবকরা টিন পিটিয়ে ঘোষণা করলো, শোনো শোনো শোনো, 4:30-এর সময় জালিয়ানওয়ালাবাগে সাধারণ জনসভা হবে। শোনো শোনো শোনো। বিকেল 4:30 অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে আয়োজিত হয়েছে একটি নিরস্ত্র প্রতিবাদ সভা। যে সভায় নারী, পুরুষ, বৃদ্ধা থেকে শিশু সব মিলিয়ে প্রায় 10,000 মানুষ উপস্থিত ডক্টর সত্যপাল ও ডক্টর সাইফুদ্দিন কিচলুর গ্রেফতারের প্রতিবাদে। সভা চলছিল খুব শান্তিপূর্ণভাবে, কিন্তু এমন সময় ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তার সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে হাজির হলেন। এক পলকও অপেক্ষা না করে নিজের ডান দিকে 25 জন আর বাঁ দিকের 25 জন বন্দুকধারী সৈন্যদের দাঁড় করিয়ে হুকুম দিলেন গুলি চালাতে। 10 মিনিট, মাত্র 10 মিনিটে জালিয়ানওয়ালাবাগ পরিণত হয় বধ্যভূমিতে। চারিদিকে হাজারে হাজারে মানুষ ছুটতে লাগলো দিশাহীনভাবে। কিছু মানুষ প্রাণ বাঁচানোর চেষ্টায় ছুটে গেল সরু গলির দিকে। অনেকে ঝাঁপ দিল পাতকুয়োতে। আবার কতজন পদপিষ্ট হয়েই প্রাণ হারালো। সে এক নারকীয় পরিস্থিতি। সরকারি হিসাব অনুযায়ী জালিয়ানওয়ালাবাগে মৃতদেহের সংখ্যা ছিল 379 জন, আহতদের সংখ্যা 1200। কিন্তু বেসরকারিভাবে মৃতের হিসাবটা প্রায় সহস্রাধিক। আর এত বড় গণহত্যা ঘটিয়েও ক্ষান্ত হননি ডায়ার। আহত ব্যক্তিদের যাতে কেউ সেবা করতে না পারে তার জন্য জারি করেন সান্ধ্য আইন। এই আইনে রাত 8টার পর
বাড়ি থেকে বেরোনো ছিল বেআইনি। কি নৃশংস, ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্যদিকে জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের এই পাশবিক অত্যাচারের বিরুদ্ধে চারিদিকে ধ্বনিত হয় তীব্র ধিক্কার। 1919 খ্রিস্টাব্দের অক্টোবরে ভারত সচিব মন্টেগোর নেতৃত্বে গঠিত হান্টার কমিশনের রিপোর্টে এই নৃশংস হত্যালীলাকে ডায়ারের হঠকারী সিদ্ধান্ত বলে অভিহিত করা হয়েছে। ইংল্যান্ডের স্বরাষ্ট্র সচিব চার্চিল এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন, জালিয়ানওয়ালাবাগের শোচনীয় ঘটনার মতো ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। এই ঘটনায় গান্ধীজি ব্রিটিশদের দেওয়া কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন ইংরেজদের দেওয়া নাইট উপাধি। এই নাইট উপাধি বর্জন প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, আমরা একটা সীমাহীন অপমানজনক পরিস্থিতির মধ্যে পতিত আছি। আমি সকল সামাজিক মর্যাদামুক্ত হয়ে দেশবাসীর পাশে দাঁড়াতে চাই। মানুষের পক্ষে অনুপযুক্ত ও সহ্যাতীত অপমান ভোগ যাদের নিয়তি, আমিও তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চাই। ফলাফলের দিক থেকে আমরা যদি দেখি তাহলে বলা যায় রাওলাট সত্যাগ্রহ সফল হয়নি, কারণ এই আইন কোনোভাবেই প্রত্যাহার করা হয়নি। এই দমনমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন হিংস্র হয়ে ওঠায় গান্ধীজি সব দিক বিচার বিশ্লেষণ করেই এই আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত নেন, কারণ তার কাছে রাওলাট আন্দোলন ছিল হিমালয় সদৃশ এক ভ্রান্তি। কাজেই সব দিক থেকে বিচার করে এটা বলাই যায় এই আন্দোলনের প্রভাব সর্বত্র পড়েনি। তবে আলোচনার শেষ প্রান্তে এসে যেটা না বললেই নয় তা হলো এই নারকীয় হত্যাকাণ্ড ইংরেজদের মুখোশ খুলে দিয়েছিল। এত কারফিউ, এত বাধা নিষেধ সত্ত্বেও হাজার হাজার মানুষের এই সংগ্রাম জন্ম দিয়েছিল এক নতুন প্রেরণার, যা অসহযোগ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল।